ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, আজকে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান। কে জিতবে আপনাদের কাছে আমি প্রশ্ন জুড়ে দিলাম, কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আমি কিন্তু আজকে পাকিস্তানের পক্ষে। কেন বলতেছি, টানা 2 ম্যাচ কিন্তু তারা নিউজিল্যান্ডের কাছে হেরেছে ঘরের মাঠে, যদিও এটা ট্রাই নেশন সিরিজ ছিল, কিন্তু আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি বড় ম্যাচ, বড় দিন। তাদের কাছে বড় প্লেয়ার রয়েছে, শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম, রিজওয়ান, সালমান আগা, নতুন প্লেয়ার কিন্তু খুবই পটেনশিয়াল। আমার কাছে ব্যক্তিগতভাবে তাকে আমার খুবই ভালো লাগে। নিউজিল্যান্ড তাদেরকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। কেন উইলসন, ডেভিড কনওয়ে, লুকি ফার্গাসন কিন্তু অলরেডি আউট হয়ে গেছেন, মানে আউট বলতে হচ্ছে ইনজুরির কারণে তিনি দল থেকে ছিটকে পড়ে গেছেন। কেল জেমিসন কিন্তু দলের সাথে যুক্ত হয়ে গেছেন। নিউজিল্যান্ডের নতুন বোলারদের মাঝখানে উইল অক্রি, স্মিথ, এমনকি ম্যাট হেনরি, তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করতেছে। তাদের সাথে যদি ক্যাল জেমিসন যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু তাদের বলিং কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে। এখন তাদের বলিংটা কিন্তু মূল স্ট্রেংথ না, তাদের স্ট্রেংথ হচ্ছে ইউনিটি। আপনারা যদি খেয়াল করে থাকেন, টপ অর্ডার থেকে কেউ না কেউ রান করতেছে, মিডল অর্ডারে মিচেল কিংবা কেন উইলসন কিংবা ল্যাথাম কিন্তু রান করে যাচ্ছে, এমনকি ফিলিপসও কিন্তু ঝড়ও রান করে দিচ্ছে। এটা কিন্তু তাদের জন্য একটা বড় পাওয়া। অন্যদিকে যদি আপনি পাকিস্তানের দিকে তাকান, ফাকর জামান যদি আউট হয়ে যায় তাহলে বাবর আজমও কিন্তু আউট হয়ে যাচ্ছে। তাদের দুজনের মাঝখানে কিন্তু লং পার্টনারশিপ হচ্ছে না। এরকম যদি হয় তাহলে কিন্তু আজকেও তারা ধাক্কা খেয়ে যাবে। আমি মনে করব আজকের ম্যাচে জয়লাভ করার জন্য টপ 3-র মাঝখানে অবশ্যই তাদের ভালো রান করতে হবে। ফাকর জামানের একটি যদি 50+ রান হয়, আমি আশা করব যেন 100+ রান করতে পারে, কারণ এটা ছাড়া বড় স্কোর করা আসলে সম্ভব না। আজকের ম্যাচে অবশ্যই 350-এর উপর পাকিস্তানকে রান করতে হবে। ফাকর জামান, বাবর আজম, এমনকি সালমান আগা, আমি 3জনকে স্পেশালি মার্ক করতে চাচ্ছি। কিন্তু রিজনকে নিয়ে আমি একটু কথা বলতে চাই। রিজন যেভাবে ব্যাটিং করতেছে আমার কাছে মনে হচ্ছে তিনি ওয়ানডে ফরম্যাটে টেস্ট খেলেন। আপনারা যদি খেয়াল করে থাকেন, 70 বলে যদি একটা ব্যাটসম্যানের 30 রান 35 রান হয়, এটা কিন্তু তার পাশে যিনি ব্যাটসম্যান করতেছে, তার সাথে যিনি ব্যাটিং করতেছে, এই ব্যাটসম্যানের উপর কিন্তু একটা বাড়তি চাপ নিয়ে আসতেছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, ওই সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটিতে প্রায় 350 রান চেঞ্জ হয়েছিল, ওই ম্যাচেও কিন্তু তিনি স্লো ব্যাটিং করেছেন। পরবর্তীতে যদিও তিনি ক্যাচ আপ করেছেন, এটা কিন্তু প্রত্যেক দিন হবে না, কালেভদ্র হবে। 10 দিনের মাঝখানে একদিন আপনি করতে পারবেন। তো এটা কিন্তু অপোনেন্ট দলের জন্য একটা সুখবর, কিন্তু নিজের দলের জন্য এটা খুবই বাজে একটা জিনিস। আপনাকে অন্তত স্ট্রাইক রোটেশন করতে হবে। বর্তমানে 2025 সালে স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করা কিন্তু একটা সবচেয়ে বড় বিপদ। কারণ হচ্ছে আপনি বল হজম করে যাবেন কিন্তু রান করতে পারবেন না। আপনি আউট হয়ে যান, এটা ভালো, কিন্তু বল হজম করার পরে যদি আপনি রান করতে না পারেন, এটা দলের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা আমরা জানি যে আপনি যখন ব্যাটিং করতে আসেন, হয়তো বা 2 উইকেট বা 3 উইকেট পড়ে যাওয়ার পরে আপনি আসেন, কিন্তু আপনার পরে কিন্তু আরও 2-3 জন নামার মতো ক্যাপেবল ব্যাটসম্যান রয়েছে। তো আপনি এত যদি বল কনজিউম করে ফেলেন তাহলে কিন্তু ওই ধরনের রান হবে না। আজকে যদি পাকিস্তান টস জিতে ব্যাটিং করে তাহলে আমি অবশ্যই বলবো তাদেরকে 350 রান উপরে করতে হবে। আদারওয়াইজ 310-20 রান যদি করেন, নিউজিল্যান্ড কিন্তু ফেভারিট হয়ে যাবে। রাচিন রবীন্দ্র, সেও কিন্তু ভালো স্পিন খেলতে পারে। এখন দেখা যাক কি হয়, কে খেলে। কেন উইলসনের কথা তো বলে কোনো লাভ নেই, সে যে কোনো ফরম্যাটে যে কোনো জায়গায় সে ভালো খেলতে পারে। এমনকি মিচেল, ড্যারেল মিচেল, সে কিন্তু স্পিনে খুবই ভালো দক্ষ। ডাউন দ্য গ্রাউন্ডে তার শটগুলো যদি আপনারা দেখেন মুগ্ধ হয়ে যাওয়ার মতো। টম ল্যাথাম স্পিনে পেসে খুব ভালো। গ্লেন ফিলিপস, কি বলবেন ওনার কথা। আপনি ওনার হাতে বল তুলে দেন, সে ভালো বোলিং করবে। ফিল্ডিংয়ে এক কোনায় পাঠাই দেন, সে দুর্দান্ত ঝড়গতিতে ফিল্ডিং করবে। এমনকি ব্যাট হাতে পাঠাই দেন, 4-6 বন্যা বসাই দিবে, এমনকি ধরেও খেলতে পারে। তো এই ধরনের একটা টিম যখন কম্বিনেশনের সাথে খেলে, এটা কিন্তু খুব মারাত্মক হয়ে যায় ভাই। এখন পাকিস্তান আমার কাছে আজকে ফেভারিট কেন হচ্ছে, কারণ তারা 2টা ম্যাচ তাদের সাথে হেরেছে। এই যে একটা মনের ভিতরে খুব রয়ে গেছে, এই ক্ষোভটা কিন্তু আজকে বহিঃপ্রকাশ ঘটবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে। কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গেলে কিন্তু নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, এমনকি হারিস রূপ যদি ফিট থাকে তাহলে কিন্তু তাদেরকে বোলিংয়ে ঝড়গতিতে উইকেট ফেলাতে হবে, আর ব্যাটিংয়ে বাবর আজম, রিজওয়ান, তাদেরকে রান করতে হবে। এমনকি মানে যত প্লেয়ারই আছে তাদের সবারই কন্ট্রিবিউশন করতে হবে। কন্ট্রিবিউশন ছাড়া কিন্তু জেতা সম্ভব না। আর আরেকটা কথা হচ্ছে, নিউজিল্যান্ডের পেসারদের, আপনি যেহেতু নিউজিল্যান্ডের ওই ধরনের কোনো পেস অ্যাটাক নাই, তাদের বিরুদ্ধে যদি আপনি যখন খেলবেন খুব চড়া হয়ে খেলতে হবে। ওইখানে যদি ট্রেন্ট বোল্ট থাকতো কিংবা টিম সাউদি থাকতো কিংবা ওই ফার্গুসন থাকতো তাহলে একটা সময় করার ব্যাপার ছিল। যেহেতু ওই ধরনের নাম নাই, নতুন প্লেয়াররা কিন্তু এমনিতেই চাপে থাকবে বড় একটা আসরে। তাদেরকে যদি আপনি চড়া হওয়ার সুযোগ দেন তখন কিন্তু আপনি আর ওভারকাম করতে পারবেন না। এখন পাকিস্তানের উচিত, বিশেষ করে নিউজিল্যান্ডের যে পেস অ্যাটাক রয়েছে খুবই দুর্বল একটা পেস অ্যাটাক, কিন্তু স্পিন অ্যাটাক ভালো। ব্র্যাসওয়েল রয়েছেন, স্যান্টন রয়েছেন, গ্লেন ফিলিপস রয়েছেন, অন্যান্য যারা রয়েছেন তারা মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবে, কিন্তু তাদের পেস অ্যাটাক কিন্তু আমি দুর্বল মনে করি। তো পাকিস্তানের উচিত অবশ্যই এই পেস অ্যাটাকের বিরুদ্ধে ঝড়ো ইনিংস তুলে দেওয়া, সেটা পরে ব্যাটিং করুক আর আগে ব্যাটিং করুক।
এটা হচ্ছে মূল মন্ত্র আমার যেটা ধারণা। তবে আমি আশা করব আজকের ম্যাচে পাকিস্তান জয়লাভ করবে এবং আমার ম্যান অফ দ্য ম্যাচ যে ব্যক্তিটি হচ্ছে তিনি আমি নির্ধারণ করতে চাই সালমান আগা। আপনারা কাকে প্রেডিক্ট করতে চান সেটা আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। তো আর কোন ধরনের পরিবর্তন আসলে পাকিস্তান জয়লাভ করতে পারে সেটা আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।